নেত্র নিউজের এই পর্বে আমাদের মুখোমুখি হয়েছেন উমামা ফাতেমা। আমরা তার সঙ্গে কথা বলবো ছাত্র রাজনীতি ও তার ভবিষ্যৎ নিয়ে। উমামা ফাতেমা, আপনাকে স্বাগত জানাচ্ছি নেত্র নিউজের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমে জানতে চাই, আমরা যখন আন্দোলনের কথা বলি, আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি এবং বিশেষ করে যখন জুলাই আন্দোলনের কথা বলি, তখন সবার আগে যে প্রশ্নটি আসে যে এই আন্দোলনটা আসলে কোনো একটি দেশের সাম্রাজ্যবাদী শক্তি বা মার্কিন রাজনীতির একটা অংশ হিসেবে এখানে ভূমিকা পালন করেছে এবং আপনারা আন্দোলনকারীরা আসলে তাদের ফান্ডেড, তাদের অর্থনৈতিক সুবিধা নিয়ে আপনারা আন্দোলন করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু আন্দোলনের শুরু থেকে ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, কতখানি ষড়যন্ত্র দেখেছেন এবং কতখানি ষড়যন্ত্রের অংশ ছিলেন? এটা খুবই ইন্টারেস্টিং। 5 আগস্টে শেখ হাসিনা পতন হওয়ার পরে প্রথম কথা আমাদেরকেও দেখা যাচ্ছে যে অনলাইন মিডিয়াতে অনেক বেশি বুলিং করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে, তারপর টুইটারে সমানে ওগুলা সার্কুলেট করা হচ্ছে যে ইউএসএ ফান্ডেড ছিল এবং একজন ইউএসএ নাকি একজন কি বলা যায় তাকে, লবিস্ট বা এরকম কোনো একজনের একটা বক্তব্য সামনে এসেছিল যে ইউএসএ এই আন্দোলনটাতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এখন তারা যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় নেই এবং দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে, তারা তো তাদের মতো করে ন্যারেটিভটা বিল্ড করার চেষ্টা করছে। আমাদের আন্দোলন চলাকালীন সময়ে এত কিছু দেখার তো আসলে সুযোগ ছিল না যে কে ইয়ে করছে, কে না করছে। বাংলাদেশের জনগণের গত 17 বছরের যে অভিজ্ঞতা, এখানে গুম, খুন, রাহাজানি, দুর্নীতি, চুরি, বাটপারি এমন কিছু নাই যেটা আসলে শেখ হাসিনা এবং তার সরকার করে নাই। তো একটা দেশে যদি কোনো সরকার বা কোনো দল মনে করে যে দেশের মানুষকে পরিমাণ নিপীড়ন নির্যাতন করার পরেও দেশের মানুষ আসলে তাদের, এবং নিপীড়ন নির্যাতন করার পরে আবার মানে গুলি করে করে মানুষকে মেরে ফেলার পরেও সাধারণ মানুষ আসলে তাদেরকে টলারেট করবে, এবং যতক্ষণ না পর্যন্ত বিদেশি কোনো ইন্ধন এখানে আসছে ততক্ষণ পর্যন্ত জনগণের কোনো অর্গানিক কোনো প্রতিরোধ আসলে তাদের বিরুদ্ধে তৈরি হবে না। এই ধরনের কোনো চিন্তা হয়তো তাদের মধ্যে ছিল, সেই জন্য হচ্ছে এই ধরনের ভুল ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি বলবো না যে এটা ভুল ধারণা, তারা খুব ভালোভাবেই জানে যে তাদেরকে আসলে এই দেশ থেকে বেসিক্যালি দেশ ছাড়া করা হয়েছে। সো এই জিনিসটা যেহেতু তারা মেনে নিতে পারে না, তাই তারা পাল্টা ন্যারেটিভ গুলো তৈরি করার চেষ্টা করে। ইতিহাসের এই ন্যারেটিভটাকে আড়াল করার জন্য তারা এই বিদেশি শক্তি হাবিজাবি এগুলো নিয়ে আসছেন। অথচ সত্যি কথা বলতে গত 17 বছরে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এখানে নানানভাবে বিদেশি যে আমাদের বৈদেশিক শক্তি বলি, আমাদের পাশের দেশ ভারত, এই শক্তিগুলোর সাহায্যে দীর্ঘদিন ধরে এখানে একটা অনির্বাচিত সরকার হয়ে আমাদের ঘাড়ে চেপেছিল, যেটা আমাদের জনগণ এই জুলাই মাসে জনগণের যে পাওয়ার, জনগণের যে শক্তি, সেটা দিয়ে এই সকল বৈদেশিক শাসন, বৈদেশিক ইন্ধন বলি সবকিছুকে কিন্তু তখন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু যেই উইল ছিল জনগণের, এখন 1 বছর হচ্ছে জুলাইয়ের, আপনি আপনি ইচ্ছের কথা বলছেন বা মানুষ আসলে যেই আকাঙ্ক্ষা থেকে এরকম একটা আন্দোলনে অংশগ্রহণ করলো, 1 বছর পরে এসে আপনি আপনার অভিজ্ঞতা কি বলে? সেই আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে? না, এটা বলার অবশ্য খুবই কম সুযোগ আছে যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে। কারণ জনগণ যদি আপনি দেখেন যে জুলাই আগস্টের আগে তো আমাদের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে কিন্তু তারা শেখ হাসিনাকে এখানে একটা ফ্যাসিস্ট সরকার ঘোষণা দিয়ে আন্দোলন করে যাচ্ছিল। আমি নিজেও ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম এবং 2023 সালে যখন নির্বাচন প্রায় কাছাকাছি চলে আসে, ওই সময় কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনের জন্য আন্দোলন করছিলাম এবং তখন আমাদের একটা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য নামে আমরা একটা জোট গড়ে তুলি। একই সাথে আমাদের ন্যাশনাল পলিটিক্যাল পার্টি যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া একটা বিশাল অংশের রাজনৈতিক দলগুলোও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছিল যে তারা এই নির্বাচনে আসলে পার্টিসিপেট করবে না। তো এত বড় রাজনৈতিক ঐক্যবদ্ধতার পরও কিন্তু সাধারণ জনগণ রাস্তায় নামেনি। এটাই আসলে সিগনিফাই করে যে গত 17 বছরে মানুষ যে নিপীড়িত হয়েছে সেটার পরে তারা মুখ ফুটে কথা বলেনি, বিকজ তাদের কাছে আসলে রাজনৈতিক বিকল্প সত্যি বলতে ছিল না এবং তারা একই শাসন মানে জাস্ট এক আওয়ামী লীগ থেকে আরেক আওয়ামী লীগের হাতে পড়তে চাইতো না। এবং কেন এতটা সংগ্রাম করে তারা আসলে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়া করবে যদি তাদের একই ধরনের শাসন ব্যবস্থায় পুনরায় দেখতে হয়? তো 23 সালে যে জনগণ নামেনি সেই জনগণ আবার কিন্তু ছাত্ররা যখন গুলি খেয়ে মারা যাচ্ছে তখন কিন্তু সেই জনগণ নেমে গেছে। তার মানে এই যে জনগণ, তারা কিন্তু শেখ হাসিনার পতন হোক এটা দীর্ঘদিন ধরে চাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর আন্ডারে তারা আসতে চাচ্ছিল না।
এটাই সিগনিফাই করে যে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আসলে কোনো মানুষ এখানে রাস্তায় নামেনি, মানুষ নেমেছিল এখানে একটা ব্যবস্থাগত পরিবর্তন দেখার জন্য। সরকার দেখা গেছে একটা গতানুগতিক ধারায় তারা দেশটাকে চালানোর চেষ্টা করেছে, এবং যখনই সেই গতানুগতিক ধারায় আসলে দেশ চালানোর চেষ্টা করেছি, সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ পুরনো ব্যবস্থা আবার সরকারের উপর জেগে বসেছে। তো এটা তো খুবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সরকার আসলে নানানভাবে সেই পুরনো যে একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা সেটার জালে আসলে আবদ্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের সাধারণ জনগণের ভিতর থেকে যে একটা আকাঙ্ক্ষা ছিল আমরা প্রত্যেকটা সেক্টরের রিফরমেশন দেখবো, প্রত্যেকটা সেক্টরকে আমরা ঢেলে সাজাতে দেখবো, সেই আকাঙ্ক্ষাটা আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন দেখি। এর প্রধান কারণটা কি, বা আপনি যদি একদম আমি বলি যে আলাদা করে যদি বলতে হয়, তাহলে সরকারের ঠিক কোন জায়গাটাতে আপনি মনে করেন যে দুর্বলতা সবচেয়ে বেশি? সরকারের একদম শুরুতে যদি বলি, সরকারের একটা দুর্বলতা হচ্ছে সে আসলে রাজনৈতিক ঐক্যমতটা রক্ষা করতে পারেনি। পার্টির যে এজেন্ডা সেটাই এখানে সার্ভ হয়। সেই জায়গায় 8 আগস্টে যে সরকারটি শপথ নিয়েছিল, তাদের আসার একটাই কারণ ছিল যে এই মানুষগুলো এই সংস্কারগুলো করবে উইথ কোনো প্রকার রাজনৈতিক প্রেশারকে পাত্তা না দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে এখানে রাজনৈতিক দলগুলোই বরং দেখা যাচ্ছে সরকারের উপর তারা নানানভাবে ভর করেছে। বা আবার ছাত্রদের মধ্যেও যদি দেখি, যেখানে আমাদের এখানে একটা দায়িত্ব ছিল এখানে সকলকে একজোট করে রাখা, সকলকে এক জায়গায় নিয়ে আসা, সেখানে দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যেও অনবরত একটা ইনস্টিগেটিং বক্তব্য দেয়া, অনবরত দেখা যাচ্ছে যে সহযোগিতামূলক আচরণ বা দেশ নির্মাণের জন্য যে যে কাজগুলো করা উচিত, যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেটার পরিবর্তে দেখা যাচ্ছে সেই একই একটা আওয়ামী সিনড্রোমের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, যে আওয়ামী লীগ আসছে বা ইটস নট অ্যাবাউট আওয়ামী লীগ, মানে জাস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী, এটার মধ্যেই আসলে আবদ্ধ হয়ে থাকার একটা প্রবণতা ছিল। যার কারণে দেখা গেছে যেহেতু বিভিন্ন পক্ষে বিভিন্ন ইন্টারেস্ট এখানে কনফ্লিক্ট করেছে এবং সরকার তাদের মধ্যে সামঞ্জস্যটা এখনো পর্যন্ত রক্ষা করতে পারেনি, তার কারণে আসলে এই সংস্কারটা আমরা যেটা আশা করেছিলাম সেই সংস্কারের পথে অনেক ধরনের বাধা তৈরি হয়েছে। এবং আজকে তো আমরা দেখতেই পারছি যখনই সরকার কোনো পদক্ষেপ ভালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তখন না সে জনগণের কোনো ধরনের হ্যাঁ বা না কোনো ধরনের পদক্ষেপ কথা কিন্তু জনগণের পক্ষ থেকে শোনা যায় না। পলিটিক্যাল পার্টি তো তার জায়গা থেকে নির্বাচনটাকে সামনে রেখে আগায়, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সবসময় তার এজেন্ডার মধ্যে নির্বাচন একটা প্রধান এজেন্ডা হয়। এবং সরকারের সাথে যখন রাজনৈতিক দলগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছিল, তাদের কিন্তু প্রধান এজেন্ডাই থাকতো দেখা যায় তো নির্বাচন, এবং সংস্কার, কতটুকু সংস্কার হলে নির্বাচন হতে পারবে, এই আলাপগুলোই তাদের কাছে প্রধান হয়ে থাকতো। কিন্তু সরকার যদি হচ্ছে জনগণের সাথে ওই আস্থার সম্পর্কটা তৈরি করতে পারে, তাহলে কিন্তু দেখা যায় যে এই রাজনৈতিক শক্তিগুলো আসলে সরকারকে ওভারপাওয়ার করতে পারে না। তবে আমি এখানে যেটা আমার উপলব্ধি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল অবশ্যই, তারা যেহেতু বাংলাদেশে বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল, তাদের একদম রুট লেভেল পর্যন্ত নেতাকর্মী ছড়িয়ে আছে, তাদের জন্য যেভাবে করে আসলে তাদের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করা সম্ভব, তাদের বার্তাটা যত দ্রুত একদম লোকালিটি পর্যন্ত পৌঁছানো সম্ভব, সেটা কিন্তু আমাদের বর্তমান সরকারের পক্ষে সম্ভব ছিল না। তার ফলে দেখা গেছে সরকার একটা রাজনৈতিক দলের যে দাবি দেওয়া সেটার প্রতি এক ধরনের নমনীয় আচরণ করেছে, আবার অন্যান্য যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো আছে তারা যে নিজেদের মধ্যে একটা যূথবদ্ধতার মধ্যে আসবে, তারা যে সংস্কার প্রশ্নে নিজেদের মধ্যে একটা যূথবদ্ধতার প্রশ্নে আসবে, সেই যূথবদ্ধতা আসলে এখানকার পরিবর্তনকামী রাজনৈতিক শক্তিগুলো শো করতে পারেনি 5 আগস্ট পরবর্তী সময়ে, যার একটা প্রভাব আমরা দেখেছি। সরকার তো আসলে দিন শেষে তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। একটা রাজনৈতিক শক্তি যে একদম রুট লেভেল পর্যন্ত তার কাজ আছে, তারা দেখা যাচ্ছে পুরো এনভায়রনমেন্টটা দেখা যাচ্ছে সব ধরনের দাবি দেওয়া সরকারের উপর চাপিয়ে দিতে পারছে। আবার সরকার পাল্টা অন্যান্য শক্তিগুলোকে প্যাসিফাই করার জন্য তাদের যে বিভিন্ন ধরনের অন্যায্য দাবি দেওয়া সেগুলোকেও দেখা যাচ্ছে সরকার মাথা পেতে নিচ্ছে। তো সরকার তো এখানে অথরিটি থাকার কথা, সরকার তো সকলের উপরে একটা অথরিটি হিসেবে ফাংশন করার কথা, এবং এই ফাংশনটা করার জন্য অবশ্যই তাকে পুলিশ রিফর্ম করতে হতো, তাকে আমলাতন্ত্রের একটা বড় ধরনের রিফর্মেশনের মধ্যে যেতে হতো, কারণ দিন শেষে সাইনিং পাওয়ারটা কিন্তু আমাদের উপদেষ্টাদের হাতে। এখন সরকার যেটা করেছে তারা তো এই কোন ধরনের রিফর্মেশনের ধারই ধারেনি। বলার চেষ্টা করেছেন কিনা যে এই রিফর্মেশন গুলো আমাদের দরকার, বা আমরা ঠিক এই পরিবর্তন গুলো চাচ্ছিলাম আমাদের আন্দোলন শেষ হবার পরে? এখন 5 আগস্ট পরবর্তী সময়ে তো অনেক ধরনের রিফর্মেশনই আমাদের এখানে প্রধান এজেন্ডা ছিল। খুবই স্পষ্টভাবে বললে পুলিশ এবং গণমাধ্যম, এই দুইটা, পুলিশ, গণমাধ্যম এবং জনপ্রশাসন, এই তিনটা হচ্ছে যে একদমই রাষ্ট্রের বেসিক।
আর সংবিধান বিচার বিভাগ এগুলো তো আছে, বাট সংবিধান আর বিচার বিভাগ তো এটা মাচ মোর হায়ার অথরিটির ব্যাপার, যেখানে আপনার লেজিসলেচারের সাথে পুরো জিনিসটা সম্পর্কিত। সংস্কার কমিশনের রিপোর্ট ভালো হলেই ভালো কিছু হবে এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু প্রথম 6-7-8 মাস অ্যাকচুয়ালি কাল বিলম্ব হয়েছে এই সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে, যে আগে সংস্কার কমিশনের রিপোর্ট আসুক, এরপর আমরা দুনিয়ায় খুবই ভালো কিছু কিছু কাজ করব। বাট যেই সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে, এটার ফলশ্রুতি আজকে এটার রেজাল্টটা কি? একটা ঐক্যমত কমিশন হয়েছে, যে ঐক্যমত কমিশনে লিটারালি এখনো পর্যন্ত পুলিশ সংস্কার কমিশন ইনক্লুডেডই হয় নাই। ঐক্যমত কমিশনের মধ্যে আপনার এখন নারী সংস্কার কমিশন আলাপ তো তারা ওখানে করেই না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা ছিল পুলিশ সংস্কার কমিশন, সেটা নিয়ে কিন্তু ওখানে কিন্তু কোনো ধরনের আলাপ হয় না। 5 আগস্টের পরবর্তী সময়ে তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে, পুলিশকে একটি স্বাধীন বাহিনীতে পরিণত করা, যাতে হচ্ছে এখানে সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ বা রাষ্ট্রপ্রধানের সরাসরি হস্তক্ষেপ, এখানে তদবির বা বদলি বাণিজ্যের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ যাতে এখানে কাজ করতে না পারে, এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার কথা উঠেছিল। বাট আপনি কি বর্তমানে এই আলাপগুলো দেখবেন যে পুলিশকে সংস্কার করা যে আলাপগুলো ওই সময় উঠেছিল? না, বিকজ ঐক্যমত কমিশন পর্যন্ত এই পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট পৌঁছাতে পারেনি। এবং ঐক্যমত কমিশনে আছে কারা? এখানকার যারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি, হয় খুবই ফেমাস পলিটিক্যাল পার্টি অথবা নাম না জানা পলিটিক্যাল পার্টি। তো যেখানে পুরো রাজনৈতিক ব্যবস্থাটাই এক ধরনের একটা সমস্যাজনক জায়গায় আছে, এবং 2024 সালের আগ পর্যন্ত যেখানে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন রাস্তায় মুভমেন্ট করার পরও এখানে জনগণ তাদের ডাকে নামেনি। ঠিকই আজকে ঐক্যমত কমিশনের রিপোর্ট কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতেই তৈরি হচ্ছে। তার মানে পুরো জনগণের মুভমেন্টটা আমি গিয়ে এখানে রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দিচ্ছি। তো সরকার এই যে পুরো কাজটা সরকার করেছে, তারা বুঝে করেছে নাকি না বুঝে করেছে এটা আমি আসলে বলতে পারবো না। তবে অবশ্যই তাদের জনগণের যে শক্তি, জনগণের যে এই অভ্যুত্থানটা, তার প্রতি সরকার যথেষ্ট পরিমাণে সম্মান আসলে দেখাতে পারেনি এই পুরো কার্যক্রমের মধ্য দিয়ে, এটা আমি মনে করি। এবং ঐক্যমত কমিশনের মধ্য দিয়েও যদি এরকম হইতো, সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসতে পারেনি যে ঐক্যমত কমিশনে যে বিলগুলো পাস হবে না সেই ধরনের সংশোধনীগুলো সেগুলো গণভোটে চলে যাবে, এবং গণভোটে জনগণ রায় দিবে যে কোনগুলো সংবিধান ইনক্লুডেড হবে আর কোনগুলো সংবিধান ইনক্লুডেড হবে না। এই ধরনের কোনো ডিসিশনেও কিন্তু এখনো পর্যন্ত সরকার আসতে পারেনি। তার মানে যত ধরনের পথ আসলে জনগণকে ইনক্লুড করার জন্য ছিল, প্রত্যেকটা পথ কিন্তু আস্তে 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 করে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে বলছি যে সরকার কি শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টির হাতে কথা শুনছে, বা সরকার কি এদেরকে ফেভার করছে, সরকার কি অমুককে ফেভার করছে, বা সরকার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সরকার কি মবের হাতে দেশ তুলে দিয়েছে কিনা। সরকার তো এখানে নানান ধরনের জটিলতা তৈরি করেছে। ইটস বিকজ সরকার জনগণের যে পাওয়ার, জনগণের যে উইল, সেটাকে রিডই করতে পারেনি প্রপারলি। সরকার কিছু গদবাধা পদ্ধতি এখানে অবলম্বন করার চেষ্টা করেছে, যে একই পদ্ধতি 2006-7 যে 1-11 সরকার ছিল সেই সময়ে ফলো করা হয়েছে। তখনও সংস্কার কমিশন হয়েছে, লম্বা লম্বা রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার পর 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে একদম 15তম সংশোধনী করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দিল। সো হোয়াটস দ্য রেজাল্ট? আমরা যদি একই দিকেই আসলে পৌঁছাই এতগুলো মানুষ মারা যাওয়ার পরে, তাহলে মানে তো সরকার পুরো ফ্রেমওয়ার্কটা রিডই করতে পারেনি প্রপারলি। আপনি যদি আমাকে স্পেসিফিক জিজ্ঞেস করেন যে উমামা কেন এই ঘটনাটা ঘটতো, তাহলে আমি মনে করবো, আমি যেটা বলবো, সরকার আসলে তাদের দরজাগুলো বন্ধ করে দিয়েছিল আস্তে আস্তে। 5 আগস্টের পরে অনেক ভালো সলিউশন এসেছিল, যেমন প্রত্যেক উপদেষ্টা যে যিনি ওখানে নিয়োগ পেয়েছেন, সে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওনার এক্সপার্টাইজ নেই। তো সেই হিসেবে স্বাস্থ্য উপদেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, কারণ স্বাস্থ্য এবং শিক্ষা বাংলাদেশের সব থেকে লুক্রেটিভ বিজনেস গুলোর একটা। এখন স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে যদি এখানে কাজ করতে হয় এবং উপদেষ্টা যদি যথেষ্ট পরিমাণে কেপেবল না হয়, তাহলে এখানে কাজটা কি? যে প্রত্যেকটা যেহেতু একটা বিশাল অংশের মানুষ আসলে এই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিল, তাহলে উপদেষ্টাদের আন্ডারে এখানে কিন্তু একটা পরামর্শ কমিটি করা যেত, যেখানে ছাত্রও থাকতে পারতো, বিভিন্ন ধরনের পরামর্শক টিম গুলো থাকতে পারতো, বিভিন্ন মত পথের মানুষগুলো এখানে একত্রিত হতে পারতো। তাহলে যেটা হতো, সরকারের মধ্যে পলিটিক্যাল পার্টি ছাড়াও পরামর্শ দেওয়ার জন্য আরো অনেক মানুষ আসলে সরকারের এখানে ইনক্লুড করতে পারতো। তাহলে ফলশ্রুতিতে কি হইতো, এখানে সরকার যেমন আমলাতন্ত্রের বাইরে গিয়েও তার পরামর্শ গ্রহণ করার জন্য আসলে এক ধরনের একটা ক্যাবিনেট থাকতো, প্রত্যেকটা উপদেষ্টার আন্ডারে একটা ক্যাবিনেট থাকতো।
আবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কিন্তু সরকার তখন একটা বার্গেনিং এর জায়গায় যেতে পারতো, যে হ্যাঁ আমি তো ওই কমিটিটার সাথে কথা বলেছি, তারা তো আমাকে একটা সাজেশন করছে। কিন্তু 5 আগস্টের পরে সরকার কি করেছে, যারা যারা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছে, সাধারণ এটা বলবো সিভিল বডিগুলোর পক্ষ থেকে বা বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলোর পক্ষ থেকে বা সাধারণ ছাত্র নাগরিকদের পক্ষ থেকেও, সেই প্রত্যেকটা ডোর আস্তে আস্তে কিন্তু সরকার ক্লোজ করে দিয়েছে। এবং যারাই দেখা যাচ্ছে সরকার নিয়ে কথা বলছে, যারাই রাস্তায় আন্দোলন করছে, তাদেরকে এক ধরনের একটা শত্রু ভাবাপন্নতার মধ্যে নিয়ে যাওয়া, যে ও আমার এগেইনস্টে কথা বলছে, তাহলে সম্ভবত সে নানান ভাবে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল। এই ধরনের ন্যারেটিভ সরকারের পক্ষ থেকে অনেক সময় জেনারেট করার চেষ্টা করা হয়েছে। বা 15 বছর তো চুপ ছিল, এখন এসে এত কথা বলছে কেন, ও বলবে না কেন? মানে এই যে সরকার পুরো একটা জনগণকে একটা অ্যান্টাই জায়গায় নিয়ে গেছে, মানে এবং জনগণকে যে এক ধরনের একটা দূরত্ব অনুভব করিয়েছে, এটার ফলে বর্তমানে এসে সরকারের যে পাওয়ার সেটা আস্তে আস্তে নানান ভাবে রাজনৈতিক দলের হাতে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার পার্টিকুলারলি পুরো বিষয়টা নিয়ে অবজারভেশন আর কি। আচ্ছা, আপনার কাছে এবারে আমি জানতে চাই যে জেন জি নিয়ে অনেক কথা শোনা যায়, বলা হয় যে জেন জি অনেক প্রগতিশীল, অনেক মুক্তমনা, অনেক উদার, অনেক সহনশীল, অনেক শ্রদ্ধাশীল সকল মত পথ বর্ণের মানুষের প্রতি। তারা বহুত্ববাদী একটা রাষ্ট্র কায়েম করতে চায়। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা শুনেছি। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে তরুণ নেতৃত্ব তৈরি হচ্ছে, নতুন একটা রাজনৈতিক দলও গঠিত হলো। সেখান থেকে কতটা মনে করেন যে তরুণ রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবার সম্ভাবনা রয়েছে, বা এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা আসলে কতখানি জনগণকে কেন্দ্র করে বা জনস্বার্থ বিষয়টা দেখে নেতৃত্বের জায়গাটাই যাচ্ছে? মানে এটা সম্ভবত 5 আগস্টের পরে তৈরি হওয়া একটা খুবই জনপ্রিয় পাবলিক ন্যারেটিভ, যে জেনজি ইজ গোয়িং টু সেভ দ্য কান্ট্রি, এরকম একটা জায়গায় যে এই জেনজিরাই হচ্ছে বাংলাদেশ চেঞ্জ করবে। ইটস ইম্পর্টেন্ট, হ্যাঁ, জেনজিরা বা আমরা ছাত্ররা হচ্ছে এখানে রাস্তায় নেমেছিলাম। তবে একটা জায়গাতে এখানে দেখতে হবে যে 5 আগস্টের আগে এই যে ছাত্ররা, আমাদের একটা বড় অংশেরই কিন্তু কোনো ধরনের রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, এবং রাজনীতি কিভাবে করে ফাংশন করে, কিভাবে আসলে সরকার ফাংশন করে, এই পুরো ব্যবস্থা সম্পর্কে আমাদের আসলে কোনো ধরনের আইডিয়া ছিল না। হয়তো আমি ডিল করতে করতে অনেক কিছু শিখেছি, বা অনেক ছাত্ররাই ডিল করতে করতে অনেকগুলো মানে অ্যাসপেক্টকে আসলে বুঝতে শিখেছে। বাট যেহেতু অ্যাজ এ হোল 17 বছর বাংলাদেশে ওই ধরনের কোনো রাজনৈতিক চর্চা ছিল না, তার কারণে আকাঙ্ক্ষাটা থাকলেও সেগুলোর মানে এগুলোর আসলে রাজনৈতিক রূপায়ণ আমরা এখনো পর্যন্ত দেখতে পারছি না। এখন জেনজি বলতে কারা? জেনজি কি মাদ্রাসা ছাত্র জেনজি না? সেও তো জেনজি, যার আসলে যে যাত্রাবাড়িতে শনি রাতে যুদ্ধ করেছে, 5 আগস্টে পুলিশের সাথে ফাইট করে মারা গিয়েছে, সেও তো জেনজি। আমি কেন এই যে জেনজিরও যে একটা রূপায়ণ, জেনজি বলতেই ঢাকার একটা আরবান ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওকেই আমি জেনজি হিসেবে ধরবো। আর বাকি যে গ্রামে মফস্বলে যে ছেলেটা আছে তাকে তো আমি জেনজির কাতারে ফেলছি না। কিন্তু আপনি দেখেন এই দুই জেনজির সমস্যা কিন্তু এক না। ঢাকার আরবান যে জেনজি, তার এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা বইয়ের রেফারেন্সই দিতে পারি, আমার খুবই মানে ভালো লেগেছিল বইটা। ইউপিএল থেকে বের হয়েছিল, মিলেনিয়াল জেনারেশন অফ বাংলাদেশ, কাজু মিনামিদের একটা বই। আমি পড়ে খুবই ইনসাইট আমি পেয়েছিলাম। তো উনি ওই বইটাতে দেখাচ্ছিল আর কি, যে একই জেনারেশনের আমার একটা কমন অভিজ্ঞতা হচ্ছে জুলাই আর আগস্টের যে গণ-অভ্যুত্থান, কিন্তু আমার সংকটগুলা কিন্তু এক না। আপনি যদি ঢাকার যে আরবান সে কিন্তু চাচ্ছে একটা, হয়তো সে একটা বেটার রোড চাচ্ছে, বা সে হয়তো একটু বেটার হায়ার এডুকেশনের সুযোগ চাচ্ছে, তারপর সে একটু বেটার গভর্নেন্স আছে, এই ধরনের আরো কিছু বিষয় আছে, বা সরকার একটু উদার থাকুক, সেগুলোও তাদের এক ধরনের চাহিদার মধ্যে আছে। বাট আপনি আবার মাদ্রাসার মধ্যে যান, মাদ্রাসার স্টুডেন্টদের কিন্তু একটা বড় সংকটের জায়গা কি হয়, যে তাদের যে কারিকুলাম, এখানে ইভেন আলিয়া মাদ্রাসাগুলো বা কওমি মাদ্রাসাগুলো, সেই কারিকুলাম গুলো কিন্তু সরকারের দ্বারা প্রপারলি স্বীকৃতই হয় না। এবং কওমি মাদ্রাসা থেকে যে হাজার লাখ স্টুডেন্ট তারা যে পাশ করে বের হয়, তাদের কিন্তু কোনো ধরনের জব ফ্যাসিলিটিস বাংলাদেশে নেই, এবং এটা খুবই অপ্রাতিষ্ঠানিক যে জব, সেগুলোকে তাদেরকে করতে হয়। একই জিনিস আলিয়া মাদ্রাসাতে দেখেন, আলিয়া মাদ্রাসা থেকে যে খুবই ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে বের হয়, বুয়েটে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু এটা কত শতাংশ স্টুডেন্ট? খুব বেশি না। কিন্তু
ওখানকার বেশিরভাগ স্টুডেন্টকেই দেখা যায় যে আপনার পরবর্তী সময়ে তাদের এক ধরনের জব ক্রাইসিসের মধ্যে পড়তে হয়, বা তাদের একটা সোশ্যাল মানে মাদ্রাসা কেন্দ্রিক বা এই কেন্দ্রিক হচ্ছে একটা কি বলা যায় জব সিস্টেমের মধ্যে ঢুকে যেতে হচ্ছে। সো এই যে ক্রাইসিস গুলো সবার যে আসলে একরকম না, আবার আপনি মফস্বলে যান, ওই ছেলেটার ক্রাইসিস কিন্তু একেবারেই ভিন্ন। তার কিন্তু ওখানে একটা ভালো ল্যাব নাই, সেখানে যে কেমিস্ট্রি পড়বে কেমিস্ট্রির ভালো ল্যাব নাই, তারপর তাকে পড়ানোর জন্য একজন ভালো টিচার কিন্তু সেখানে নাই, তারপর দেখা যাচ্ছে তার লাইফ গোলটা কি হবে সেটার জন্য প্রপার কিন্তু কোনো গভর্নেন্স বা সরকারের পক্ষ থেকে কোনো ট্রেনিং কিন্তু তাদের জন্য নাই। সো এই ছেলেগুলোকে একটা বড় অংশ তারা কি করে, তারা মিডল ইস্টে চলে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে কুয়েতে আরব আমিরাতে হচ্ছে তারা পড়াশোনা করতে চলে যায়, এবং বেশিরভাগ অংশ তারা কিন্তু ঝরে পড়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত আসে, বা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত আসে, না হলে তাদেরকে ইয়েতে ঢুকে চলে যেতে হয়, বিদেশ চলে যেতে হয়। সো এই যে মানে একই জেনজির কিন্তু সংকটগুলো ভিন্ন ভিন্ন, এই যে সংকটগুলো ধরে আসলে কাজগুলো করার প্রয়োজনীয়তাটা আছে, সেই সংস্কারগুলোর আলাপটা আসবে কখন, মানে আমি তার রূপায়ণটা আসলে দেখবো কখন, যখন সরকার আসলে এই সংকটগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে। তখনই তো আমি জেনজি, আমি আমার ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, তখনই তো একটা স্কুলের স্টুডেন্ট সে তার স্কুলের সিস্টেমগুলো নিয়ে কথা বলবে, তাই না? এভাবেই তো আসলে এটা তো একটা রেসিপ্রোকাল সিস্টেম। এখন সরকার কিন্তু একদম প্রথমে কি করেছে, সে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত সে একটা চুপ মেরে আছে, লিটারালি মানে সে কোনো ধরনের শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি। তো আপনি যদি শিক্ষা সংস্কার কমিশন গঠন না করেন, তাহলে আপনি এত যে এখানে সমস্যা স্টুডেন্টদেরকে ফেস করতে হয় ডেইলি বেসিসে, সেগুলো আপনি অ্যাড্রেস করবেন কিভাবে করে? পাঠ্যপুস্তক সংশোধন বা সংস্কার একটা কমিটি ছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় একজন সংবাদকর্মী হিসেবে আমার যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে, জুলাইয়ে যেভাবে আমরা দেখেছি যে মাদ্রাসা ছাত্র এবং ঢাকার নাগরিক এবং শহরের পরিবেশে বেড়ে ওঠা একজন জেনজি, তারা প্রত্যেকে যেভাবে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো, একজন আরেকজনকে প্রোটেক্ট করলো, একজন আরেকজনের ভালো মন্দ দেখভাল করলো, এটা জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতা, এটা একদম কিন্তু ভিন্ন। এবং আমরা সেখানে দেখলাম যে নারীদেরকে, আপনি নিজেও সেই স্মিয়ার ক্যাম্পেইনিং এর একটা মানে সাবজেক্টেড হয়েছেন, সেখান থেকে আসলে জানতে চাই যে কি এমন ঘটলো আন্দোলনের সময়, কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন হলো, এবং আন্দোলন পরবর্তী সময় নারীদেরকে কেন এভাবে আবার নারী তোমরা তোমাদের কাজ শেষ তোমরা ঘরে ফিরে যাও, এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন মানুষের ভেতরে দেখা গেল, ঠিক কেন? সবার উপরে কিন্তু এক ধরনের নির্বিচারে নির্যাতন নিপীড়ন কিন্তু এখানে হয়েছে। তবে 5 আগস্টের পরে প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ একটা সরকার এবং সরকারের সাথে জড়িত যে ক্ষমতা কাঠামো, সেগুলোতে আসলে কে কতটুকু স্পেস করে নিতে পারছে সেই প্রশ্নটা। এবং সেখানে আমরা দেখেছি যে নারীরা যে স্মিয়ার ক্যাম্পেইনের শিকার হয়েছে অ্যাজ এ হোল, প্রাথমিক দিকে এটা ছিল কিন্তু আওয়ামী লীগ দ্বারা, মানে আমি একদমই বলবো যে আওয়ামী লীগ এবং তাদের যে বট ফোর্সেস গুলো আছে, তারা আগস্ট মাসে মেয়েদেরকে টার্গেট করে সেখানে নানানভাবে বুলিং করতে থাকে। সোসাইটির মধ্যে তো এই ধরনের মানে নারী বিদ্বেষী উপাদান আছে। মানে দেখা যাচ্ছে তারা হয়তো নারীকে ঠিক, তারা নারী রাজনীতি আসুক বা নারী খুব একটা ভোকাল হোক, এটা দেখা যাচ্ছে অনেক গোষ্ঠী আছে, রাজনৈতিক গোষ্ঠী আছে, তারা এটা চায় না। এখন যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ নারীদেরকে টার্গেট করছে, তখন কিন্তু ওই নারীদের পাশে এসে কোনো রাজনৈতিক গোষ্ঠী দাঁড়াচ্ছে না, এমনকি সরকারও কিন্তু নারীদের পাশে এসে দাঁড়াচ্ছে না। আপনি যেমন জিজ্ঞেস করলেন যে সরকারকে আমরা আসলে আমি কি কথা আসলে সরকারের কাছে পৌঁছে দিতে পেরেছি, আমি একটা কথা সবসময় বলবো, 5 আগস্টের পরে মেয়েদেরকে যেভাবে করে সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে, যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে, এই কথাটা আমি মনে হয় প্রচুর উপদেষ্টা বলি, প্রধান উপদেষ্টা বলি, প্রত্যেকের কাছে আমি এই মেসেজগুলো পাঠিয়েছিলাম, প্রত্যেকের কাছে আমি এটা বলেছি যে আপনারা তো সমস্যা হিসেবে এটাকে অ্যাড্রেস করেন, যে এই যে নারীরা তারা যে 5 আগস্ট পর্যন্ত এতটা স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে এসেছে, সেই নারীদেরকে যদি আপনাদের ধরে রাখতে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে এই স্পেসটা আসলে করে দিতে হবে, অন্য কেউ আসলে এই স্পেসটা দিবে না। এবং এটার ফলে, এবং সরকার কিন্তু সেটা করে নাই, সরকার কিন্তু ওই সমস্যাগুলোকে অ্যাড্রেসই করে নাই। আপনি এখনো পর্যন্ত আমি কখনো দেখি না যে সরকার কোনো প্রেস ব্রিফিং এ কখনো বলেছে যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা, আমরা সেটা নিয়ে একটা প্রপার ব্যবস্থা গ্রহণ করব বা সেটার এগেইনস্টে আমরা একটা ক্যাম্পেইন করব। সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ, মানে মিনিমাম একটা সারা শব্দ পর্যন্ত আমরা দেখি নাই। কিন্তু
অপরদিকে আমাদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো সে তো একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে, মানে প্রচন্ড পুরুষতান্ত্রিক একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে সে আসলে বসবাস করে। তো ফলশ্রুতিতে যেটা হয়, যে নারীরা আসলে এখানে রাজনীতিতে এন্টার করতে যায়, সে পুরোপুরি নারীদেরকে কিছু পিক এন্ড চুজ এবং দেখা যাচ্ছে জাস্ট কিছু নারীদেরকে সিম্বলাইজ করে তাদেরকে পিক করে সকল নারীদের প্রতিনিধি হিসেবে দেখানোর একটা চেষ্টা করে। এবং সেই নারীদেরকে দেখা যাচ্ছে সে যখন রাজনীতিতে এন্টার করতে যাচ্ছে, তাকে যত ধরনের বাধা বিপত্তি হোক বা তাকে যত ধরনের নোংরামি বা হেনস্থার শিকারী হতে হোক না কেন, এই নোংরামি গুলোকে নানান ভাবে পলিটিক্যাল পার্টি গুলো আসলে জাস্টিফাই করে ফেলে। সে আমি বিএনপি করতেছি, আমি বিএনপি করছি, অন্য একটা পলিটিক্যাল পার্টি আমার নামে আজে বাজে কথা ছড়াতে পারবে। আবার আরেকজন হচ্ছে সে ধরে নেন সে এনসিপি করে, তার নাম কিন্তু ফিমেল হওয়ার কারণে তার নামে যা তা কথাবার্তা ছড়াতে পারে। এটা তো হচ্ছে এজ এ হোল পলিটিক্যাল পার্টিগুলোর সিচুয়েশন, যেটা রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন না হওয়ার কারণে নারীদেরকে এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে এখনো পর্যন্ত। যেটা আগে ছিল, কিন্তু নারীরা যেহেতু এতটা ভোকাল ছিল না, তাই আমাদের চোখে পড়ে নাই যে ঘটনাগুলো আসলে এতটা ওয়াইডলি ঘটে। আমার অবজারভেশন হচ্ছে এই যে সাধারণ নারী যারা, সেই সাধারণ নারীরা কিন্তু দূরে সরে যাওয়ার একটা বড় কারণ ছিল গণহারে সাইবার বুলিং এবং রাস্তাঘাটে যে মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থাগুলোর আসলে কোনো ধরনের বিহিত আসলে এখানে হয় নাই। ধরেন 5 আগস্টের পরে ইফটিজিং প্রচুর বেড়ে গিয়েছিল। একটা ঢাকা শহরে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হুট করে তাকে জামা কাপড় নিয়ে একটা মন্তব্য করে দিল। তো এই জায়গাগুলো তো আসলে দেখভাল করার দায়িত্ব মূলত আমি মনে করি যে সরকারের। সরকার যদি এগুলোকে এজ এ সমস্যা অ্যাড্রেস না করে, তাহলে সোসাইটির মধ্যে ওই কনসার্নটা যে আমার সরকার আমাকে নিয়ে ভাবছে, একজন নারী কিন্তু ওই সাহসটা আসলে করে উঠতে পারে না, যতই বলি না কেন। এবং যেহেতু সরকারের পক্ষ থেকে এক ধরনের একটা নীরবতা আমরা দেখেছি, এটার কারণে আমি মনে করি যে বেশিরভাগ মেয়েরাই আসলে এখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। যেমন উদাহরণ একটা দিতে পারি, আমাদের গত মার্চ মাসে আমাদের যে অর্ণবের ঘটনাটা, একজন নারীকে সে একটা ওড়না নিয়ে মন্তব্য করলো। এখন মন্তব্য করার পরে যে অর্ণব যে লোকটা, উনি তো ঢাকা ইউনিভার্সিটির একজন স্টাফ, এবং যে মেয়েটাকে নিয়ে সে মন্তব্য করেছে সে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তার মানে আমরা পুরো জিনিসটাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ইন্টারনাল একটা আইন শৃঙ্খলার অবনতি হিসেবেই দেখছি। এবং আমরা প্রক্টরের অফিসে গিয়েছি, প্রক্টরের সাথে কথা বলছি, তাকে ব্যবস্থা গ্রহণ করতে বলছি। প্রক্টর আমাদেরকে বলছেন যে ওকে, তাহলে তাকে এই মুহূর্তের জন্য আপনারা শাহবাগ থানায় দেন। যদি হচ্ছে তার কোনো অ্যাফিলিয়েশন থাকে অন্য কোনো এই ধরনের কোনো সিন্ডিকেটের সাথে, যারা মেয়েদেরকে মানে হেনস্থা করা বা এই ধরনের অনেক সিন্ডিকেট থাকে যারা আসলে রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করে, এবং এটা তাদের জন্য একটা হবি। সো আমরা বেসিক্যালি ওই জায়গাটা থেকেই তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছিলাম। কিন্তু পরবর্তীতে যেভাবে করে আসলে আমাদের উপর, এবং আমাদের যে মেয়েটা এখানে প্রতিবাদটা করেছিল, সে মেয়েটার উপর যেভাবে করে ঝাঁপিয়ে পড়া হয়েছে, আনবিলিভেবল এটা যে। এবং এটার প্রতিক্রিয়া আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আমাদেরকে নানান ধরনের হুমকি ধামকি আজে বাজে কথা, আমাদের ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে, এবং নানান ভাবে হচ্ছে আমাদের কাছে টেক্সট মেসেজ আসছে, আজে বাজে মন্তব্য করা হচ্ছে। কখন আপনার পাশে দাঁড়িয়েছে, আপনাকে বলেছে উমামা ভেঙে পড়ো না, আমরা আছি, বা আমরা এটাকে প্রতিহত করব, বা আমরা যেন এরকম আর না হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবো, এরকম কোনো কিছু কখনো বলেছে? না, একদমই না। আমি তো একটা টেক্সট মেসেজ, মানে কখনো একটা টেক্সট মেসেজও পাই নাই যে উই আর উইথ ইউ টাইপের কিছু। ফিমেলরা করে, মানে ফরচুনেটলি আমার খুবই ভালো লাগে যে মেয়েরা, আমি তো সুফিয়া কামাল হলে থাকি, তো আমার হলের যে মেয়েরা, তারা দেখা যাচ্ছে লিফটে দেখা হচ্ছে বা সিঁড়িতে দেখা হচ্ছে, তারা বলে যে তুমি যে এত কষ্ট করে এত কিছু টলারেট করে এই জায়গায় আছো, আমার তোমাকে দেখে অনেক ভালো লাগে। সো এটা একটা ফর্ম, এটা একটা অফ গ্র্যাটিটিউড যে তুমি এত কিছু শিকার হয়েও আসলে এই জায়গায় আছো। কিন্তু পুরুষরা, আমি দেখেছি বেশিরভাগ সময় পুরুষরা এটা যে একটা সমস্যা, এবং এটা যে আসলে নারীদেরকে একদমই ডিমোরালাইজ করে ফেলে, এই বিষয়টাকে আসলে রাজনৈতিক দলের যারা পুরুষরা আছে তারা সেটি মানে মনে করেন না। আপনার কি কখনো মনে হয় যে আপনি প্রতারিত বোধ করছেন? যাদের সঙ্গে আপনি নিশ্চয়ই তাদেরকে অনেক অ্যাডমায়ার করেন, আপনি নিশ্চয়ই দেখেন, বা যখন আন্দোলনে একসঙ্গে ছিলেন, একসঙ্গে আপনারা অনেক দিন রাজপথে ছিলেন, তখন নিশ্চয়ই মনে করেননি যে
এই ধরনের পরিস্থিতি আসতে পারে এবং কেউ আপনার পাশে দাঁড়াবে না, তাই না? এখন যখন এসে অভিজ্ঞতাই হচ্ছে, তখন কি আপনার কখনো মনে হয় যে আপনার কোনো সিদ্ধান্তে ভুল ছিল বা কাউকে আপনি বেশি বিশ্বাস করেছিলেন বা কোনো আকাঙ্ক্ষা হয়তো আপনার এটা মনে? হচ্ছে বাস্তব কথা, কারণ 5 আগস্টের আগে তো আমি জুলাই মাসেও আন্দোলনের সাথে পুরোভাবে সম্পৃক্ত ছিলাম। তখনও কিন্তু এই ধরনের সিচুয়েশন আমাকে টুকটাক, মানে ইটস নট লাইক, বাট বোঝা যাচ্ছিল যে ফিমেলরা এত বেশি ভোকাল হোক, ফিমেলরা লিডিং পজিশনে আসুক, সেটা আসলে এখানকার যে পুরুষ নেতৃত্বরা তারা তেমন একটা চাচ্ছিল না। যার ফলাফল হিসেবে দেখা গেছে যে ফিমেলরা, আমরা মেয়েদেরকে আসলে হলগুলো থেকে নিয়ে আসছি, মেয়েদেরকে অর্গানাইজ করছি, নানান জেলা উপজেলায় কন্ট্যাক্ট করে আমরা অর্গানাইজ করছি, কিন্তু যখন ডিসিশনটা নেওয়ার প্রয়োজন আসে তখন কিন্তু নারীকে ওই স্পেসটা বা আমাদেরকে দেখা যাচ্ছে ওই স্পেসটা জুলাই থেকেই দিতে চাইতো না, বাট আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। সময়ের প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের রোলগুলো প্লে করেছি। তবে জুলাইয়ের পরে, যখন আগস্টের একদমই পরপর যখন এখানে নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে, আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি, একবার এরকম একটা প্রতিবাদ সমাবেশে আমি গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়, মানে কেউ গায়ে হাত দিচ্ছে বা এই ধরনের অভিজ্ঞতাও হয়েছিল। সো আমার মনে হয় 10 বার চিন্তা করতে হয়েছে যে আসলেই এখানে কি নারীরা প্রোটেক্টেড হবে কিনা। তো নারীরা প্রোটেক্টেড না বিধায়ী কিন্তু আমি ওখানে গিয়েছিলাম। আমি যেহেতু ছাত্র ফেডারেশন করে এসেছিলাম, তো ফেডারেশন করারকালীন আমার অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। আমার অভিজ্ঞতা ছিল যে আমি যেহেতু বায়োকেমিস্ট্রিতে পড়েছি, আমার একটা ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, সবসময়ই মানে আমি যে সাহস দেখিয়ে সবসময় সামনে আসতাম, আমি যে কথা বলতাম, এই জায়গাটাকে আমার ছাত্র সংগঠনও সবসময় ভালোভাবে অ্যাকনলেজ করেছিল এবং আমাকে সবসময় অ্যাজ এ লিডারশিপই ট্রিট করতো। নট লাইক আমি উমামা একটা মেয়ে, এটাকে প্রধান হয়ে আসলে কখনো আসেনি, বরং আমি উমামা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব, এটাই দেখা যাচ্ছে একটা প্রধান সাবজেক্ট, এবং আমি ওখানে অ্যাজ এ ব্যক্তি অনেক বেশি রোল প্লে করার সুযোগ পেয়েছিলাম। এবং আমাকে নেতৃত্ব হিসেবে স্টুডেন্টরা, আমার যারা সংগঠনের লোকজন আছে বা আমার আশপাশের লোকজন আছে, সবাই কিন্তু আমাকে অ্যাজ এ নেতৃত্ব হিসেবেই তারা গ্রহণ করেছে। তবে 5 আগস্টের পরে যেটা দেখেছি যে সোসাইটির মধ্যে তো আসলে নারীকে নেতৃত্ব হিসেবে নেয়ার যে মন মানসিকতা, সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবে আমি যখন আরো বড় স্পেসে আসছি, তখন এখানে অনেক ধরনের পরিস্থিতি আসলে ডিল করতে হয়। তো আমি এত এক্সপেকটেশন নিয়ে আসি নাই যে আমাকে খুবই হচ্ছে যে মানে একসেপ্ট করা হবে, এই ধরনের কোনো মন মানসিকতা নিয়ে আমি আসিনি, বরং আমি একটা ফাইট করব এবং কথাগুলো বলে যাব, এই মন মানসিকতাটা আমার ছিল। তো আমি মনে করি না যে আমি কোনো দিক থেকে প্রতারিত হয়েছি। তবে হ্যাঁ, সরকারের কাছ থেকে যে এক্সপেকটেশনটা অবভিয়াসলি আমাদের ছিল, এবং ছাত্ররা যেভাবে করে সরকারকে পুশ করবে, সংস্কার বলি বা দেশটা পরিবর্তনের দিকে পুশ করবে, এটা আমি যেভাবে করে এক্সপেক্ট করেছিলাম, ঘটনা ঠিক ওভাবে করে ঘটেনি। এবং অনেকেই ব্যক্তি স্বার্থে এই কাজগুলো করতে চায়নি, যে মানে আমি যদি এই পরিবর্তনের কথা বলি তাহলে আমার কোনো একটা ব্যক্তি স্বার্থ এখানে ক্ষুণ্ণ হতে পারে। সো এটা যে কোনো সংস্কারের ক্ষেত্রে আমি দেখেছি, এটা গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রেও দেখেছি, পুলিশের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে দেখেছি, আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও দেখেছি, বা আমলাতন্ত্রের সংস্কারের ক্ষেত্রেও দেখেছি যে অনেকেই আছেন, মানে ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি, ইনক্লুডিং ছাত্র, যাদের ব্যক্তি মানে সুযোগ সুবিধা ভোগ করার যে সুযোগটা তারা পাচ্ছে, ওইটা অনেকখানি নষ্ট হয়ে যাইতে পারে, বিধায় তারা আসলে অনেক কথা বলেননি। সো এটাও কিছুটা পরিবেশটাকে হ্যাম্পার করেছে আর কি, এই সংস্কারের পরিবেশটাকে নষ্ট করেছে। আচ্ছা, তো আন্দোলনের পরেও আপনি কোনো কমিটিতে যাননি, এমনকি এনসিপিতেও আপনি যাননি, আপনি বরং আন্দোলনের ব্যানার নিয়েই আপনি থাকতে চেয়েছিলেন, পরবর্তীতে সেখান থেকেও দেখলাম আপনি চলে আসলেন। আপনার কি নিজস্ব কোনো রাজনৈতিক অভিলাষ আছে কিনা যে আপনি নিজে একটা পলিটিক্যাল পার্টি খুলতে চান, বা আপনি আসলে আবারও ফেডারেশনে গিয়ে ছাত্র ফেডারেশনের সঙ্গে রাজনীতি করতে চান, বা সেক্ষেত্রে আপনার ছাত্রত্ব শেষ হয়ে গেলে আপনি সেখান থেকে বেরো হয়ে যাবেন? আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে কি দেখছেন? রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে অবশ্যই বর্তমানে যেহেতু আবার ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি, মানে আমার নিজের ক্যাম্পাসে ফেরত এসেছি, এবং ক্যাম্পাসে মানে এই মুহূর্তে আসলে এতদিন যেভাবে ন্যাশনাল লেভেলে চিন্তা করতাম, এখন কিছুটা সেটা রিডিউস করে আমি ক্যাম্পাস এবং আহত শহীদ পরিবার এগুলোর উপর আমি কিছুটা ফোকাস করছি। আর ভবিষ্যৎ অভিলাষের কথা যদি বলি, রাজনীতি তো আমি আগেও করতাম, রাজনৈতিক সংগঠনের সাথে আমি আগেও অ্যাফিলিয়েটেড ছিলাম, এবং শেখ হাসিনা পতনের আগেও আমার এই ধরনের প্ল্যানই ছিল যে আমরা তো আসলে
আমরা তো আসলে ফাইট করে যাওয়ার মানুষ, এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে আমরা কথাটা বলে যাওয়া, জনগণের রিপ্রেজেন্টেশনটা যাতে পরিষ্কারভাবে থাকে সেগুলো নিশ্চিত করা আসলে আমাদের দায়িত্ব। তো আমি এই রোলটা আসলে প্লে করে যেতে চাই, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে হোক যাতে আমি কথাগুলো বলে যেতে পারি, এবং জনগণের রিপ্রেজেন্টেশনটা যাতে আসলে আমি ক্লিয়ার রিপ্রেজেন্টেশনটা যাতে আমি পরিষ্কার করতে পারি। তবে হ্যাঁ, পলিটিক্যাল অর্গানাইজেশন করা বা পলিটিক্সে অ্যাক্টিভ হয় এই ব্যাপারে আমি অবশ্যই পজিটিভ। আজকে হোক কালকে হোক, আমি অবশ্যই হোক। আচ্ছা, নিশ্চয়ই সেটা আপনার যারা দর্শক রয়েছে বা আপনাকে যারা পছন্দ করে, আপনাকে যারা প্রশংসা করে, তারা নিশ্চয়ই খুশি হবেন। আমি একটু জানতে চাই যে আপনি আপনি যেহেতু বললেন যে আপনি রাজনৈতিক একটা দল করবেন, আপনার কি এই মুহূর্তে মনে হয় যে কোনো রাজনৈতিক নেতা যার প্রতি আসলে ভরসা করা যায় বা যার প্রতি আস্থাটা রাখা যায়? না, আই নট নেম এনিওয়ান। আমি অনেককেই পছন্দ করি ব্যক্তিগতভাবে, যাদেরকে আমি ফলো করি, যাদের পরামর্শ আমি নিই, কিন্তু আই উড নট নেম আমার এনিওয়ান। প্রশ্নটা হচ্ছে, কাউকে কি আপনি রোল মডেল হিসেবে দেখেন কিনা বা আইডল হিসেবে দেখেন কিনা? বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, অবশ্যই আমি মাওলানা ভাসানীকে আমি প্রচুর শ্রদ্ধা করি। মানে ভাসানীর যে আসলে রাজনীতিক আপব্রিঙ্গিং, তার যে একটা জার্নি, এবং খুবই দৃঢ়, একজন অকুণ্ঠচিত্ত একজন মানুষ ছিলেন। আমি আসলে ওনার বিষয়ে অনেক পড়াশোনা করেছিলাম, এবং আমি যখন ছাত্র ফেডারেশন করতাম, ছাত্র ফেডারেশনেও কিন্তু মাওলানা ভাসানীর যে রাজনৈতিক ধারা, সেই ধারাটাকে কিন্তু ওই সময় জনপ্রিয় করার চেষ্টা তারা করছিল। কারণ অবভিয়াসলি যেহেতু শেখ মুজিবুর রহমান and only শেখ মুজিবুর রহমান ওয়াজ অনলি দ্য সিম্বল এট দ্যাট মোমেন্ট, তখন আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে মাওলানা ভাসানীর যে রাজনৈতিক ইডিওলজি এবং তার যে পুরো 50 দশক 60 দশক জুড়ে সে যে সংগ্রামটা করে গেছে, সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। সো থ্রু আউট দ্য মোমেন্ট আমার এখনো পর্যন্ত আমার এটাই মতামত যে ভাসানী যেভাবে করে আসলে জনগণের কাছে যেতে পেরেছেন, যেভাবে করে জনগণের ভয়েসটাকে তিনি ভয়েস হয়ে উঠতে পেরেছিলেন, সেটা আসলে কোনো নেতার পক্ষে কখনোই সম্ভব হয় নাই। সো আমি অবশ্যই বলবো যে এই বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের ধারার যে যত রাজনীতিবিদ পর্যন্ত এসেছেন, মাওলানা ভাসানীর মতো সৎ এবং তার মতো করে জনগণকে আত্মিকভাবে অনুভব করতে পারার মতো নেতা এখনো পর্যন্ত বাংলাদেশে আসেননি। আপনার কি মনে হয় যে ক্ষমতার বাইরে যখন মানুষ থাকে এবং ক্ষমতার ভেতরে যখন চলে যায়, তখন তাদের মধ্যে বেসিক কোনো পার্থক্য তৈরি হয় কিনা? এবং সেই প্রসঙ্গে জানতে চাইবো, যদি কখনো আপনি ক্ষমতার অংশ হন, তখন কি আজকের ক্ষমতার বাইরের উমামা এবং ক্ষমতার ভেতরের উমামার মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? ক্ষমতার প্রশ্নটা তো আসলে দেশের ব্যক্তি না। আমি নিজে অনেকবার এই কথাগুলো বলেছি যে ক্ষমতা এমন একটা জিনিস, সেটা আসলে একটা বিশাল সুপারস্ট্রাকচার, এবং ব্যক্তি সেখানে একটা শুধুমাত্র সিম্বল। ইভেন শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল, সেটা হচ্ছে এই পুরো যে স্ট্রাকচার, এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, এখানকার যে ইনস্টিটিউশন গুলা, তারা আগে থেকেই কিন্তু এক ধরনের দলকানা থাকতো। মানে কি বলবো, মানে দলীয় নিয়োগ এবং দলীয় লেজুর ভিত্তিক একটা প্রভাব কিন্তু দেখা গেছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে থাকতো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেটা করেছিল, প্রত্যেকটা ইনস্টিটিউশন এই কাঠামোগুলোকে খুবই দুর্দান্ত ভাবে তারা ব্যবহার করে গেছে, এবং ভয়ঙ্কর ভাবে তারা ব্যবহার করে পুরো কাঠামোটাকে তারা একটা ফ্যাসিবাদী কাঠামোতে রূপান্তরিত করেছিল। বাট অ্যাজ এ হোল এই ক্ষমতা কাঠামোটাই তো ফ্যাসিস্ট, এটা তো ফ্যাসিস্টেরই আসলে জন্ম দেয়। সো আমরা ছাত্র ফেডারেশন যখন করতাম তখন এই কথাটা বলেছি যে এই বর্তমান ক্ষমতা কাঠামো যদি পরিবর্তন করা না যায়, আপনি যদি একটা ফেরেশতাও এখানে প্রধানমন্ত্রী করে দেন, কোনো আসলে লাভ হবে না। বরং কোশ্চেনটা আসলে এই কাঠামোটাকে করতে হবে। এবং আমি যদি জিজ্ঞেস করেন যে আমি যদি ক্ষমতায় যাইতাম তাহলে আমার কি আকাঙ্ক্ষা থাকতো, এবং আমি ভেবেছি অনেকবার যে আসলে আমি কি করতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো যে আমি এই কাঠামোটা হচ্ছে আগের মতো রেখে ক্ষমতাকে সার্ভ করে যাওয়া আমার পক্ষে খুবই কঠিন। কারণ আমি যে স্বপ্নটা দেখি বাংলাদেশে একটা আমূল পরিবর্তনের স্বপ্ন, সেটা এই বর্তমান কাঠামোর মধ্যে আসলে সম্ভব না। সো অবভিয়াসলি আমি যদি মানে ক্ষমতায় আসার চিন্তা করি, তাহলে এই রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন করেই আমি ক্ষমতাতে আসব। সেই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়েই আসলে আমি আসতাম। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে স্পেসিফিক্যালি কোনো বিষয়ে আমার অভিলাষ আছে কিনা, যে কোন জায়গাটা আমি পরিবর্তন করতে চাই, তো আমি আর খুবই খুবই প্রয়োজন মনে করি বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে এবং বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই দুইটা হচ্ছে এই দেশে একদমই কোর এবং
সব থেকে উপেক্ষিত দুইটা সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে উপেক্ষিত সিস্টেম। এবং আমি যদি অবশ্যই কখনো ক্ষমতায় আসি, আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের যে বর্তমান পাবলিক হেলথ সিস্টেম সেটার একদম আমূল পরিবর্তন করতে চাই। বাকিগুলো হয়তো আমার এই এখনো পর্যন্ত সব পূর্ণাঙ্গ আইডিয়া আমার নেই, ধারণা আছে, কিন্তু আমি নিজে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার পড়াশোনা আছে, স্বাস্থ্য ব্যবস্থা সিস্টেমটা নিয়ে আমার পড়াশোনা আছে। সো আই নো ভেরি ক্লিয়ারলি যে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কেউ বলে না, আই ডোন্ট নো হোয়াই, মানে কেউ বলে না যে বাংলাদেশের আসলে গবেষণা খাতে ইনভেস্টমেন্ট করা আসলে কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এসে। কারণ আপনি দেখেন যে অলরেডি ইউএসএ কিন্তু তাদের ফান্ডিং গুলো বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে, এবং বাংলাদেশে যারা টুকটাক গবেষণা কার্যক্রম চালাতো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে ফান্ড আসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের প্রচুর গবেষকরা ছাঁটাই হচ্ছেন, চাকরি থাকছে না। এবং আমরা দেখেছি যে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি থেকে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করে, খুবই ব্রাইট স্টুডেন্ট, তারা দেখা যায় এতদিন স্কলারশিপ নিয়ে তারা ইউএসএ চলে যেত বা ইউরোপিয়ান কোনো দেশে চলে যেত। অলরেডি কিন্তু ফান্ডিং কাট হওয়ার কারণে আপনার এইসব জায়গায় ইনভেস্টমেন্ট কমে গেছে এবং স্কলারশিপ বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি কমে গেছে। এবং সামনের দিনে আমরা যদি নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা এবং আমরা যদি নিজস্ব কাঠামো, মানে গবেষণা কাঠামোটাকে ডেভেলপ করতে না পারি, তাহলে আমরা অনেক ভুক্তভোগী হব। আমি এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারকেও অনেকবার বলেছি যে তাদের আসলে তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে তাদের ভাবা উচিত, তাদের আসলে স্টেম রিসার্চের উপর অবশ্যই ফোকাস করা উচিত। এবং এখনো পর্যন্ত সরকার অনেক মৌলিক সমস্যা হয়তো বাংলাদেশে আছে যেগুলো আসলে ডিল করাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার তো একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে, আমি কি বাংলাদেশ আসলে ভবিষ্যতে চাই। কিন্তু সরকার যেটা করছে, সে কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে তারা একদমই টু শব্দ করছে না। কিন্তু আপনি রিসার্চ নিয়ে আপনি যদি না ভাবেন, আপনি যদি এই দেশের জনগণকে নিজের দেশের জন্য প্রস্তুত করতে না পারেন, তাহলে তো ভবিষ্যতে আমরা বর্তমান যে ব্রেন ড্রেন দিচ্ছি সেটাই আমরা মানে কন্টিনিউড হতে দেখবো। সো আমি এই জায়গাগুলোতে খুবই ডিটারমাইন্ড, আই হ্যাভ এ ভেরি ক্লিয়ার আইডিয়া বাংলাদেশের রিসার্চ সিস্টেম নিয়ে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে আমার যথেষ্ট ক্লিয়ার আইডিয়া আছে। এবং আমাকে যদি বলা হয় যে আপনি কি চেঞ্জ করতে চান, আমি এই তিনটা সিস্টেম নিয়ে কাজ করতে চাই, and I'm very keen about it. আচ্ছা, আমি এবার আপনাকে একটু আলাদা প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, কারণ এই প্রশ্নটা আমি শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে, যে আমাদের ঢাকায় আমরা দেখেছি মৈত্রী যাত্রা হয়েছে, নারীরা তাদের প্রতি হওয়া যে অন্যায় অবিচার এবং যে ধরনের নোংরা মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছিল সেগুলোর প্রতিবাদে, সেখানে আসলে কেন আপনাকে দেখা যায়নি? কারণ এটা প্রধান কারণ হচ্ছে আমার মানে ফ্যামিলি সিচুয়েশন। আমার আব্বা হসপিটালাইজ ছিলেন, মানে ওনার হচ্ছে লাংস ইনফেকশন ছিল, তো হসপিটালাইজ হওয়ার কারণে আমাদের ওই মুহূর্তে একটা সায়েন্স ফেস্টের প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সো যখন হচ্ছে আমার আব্বা হসপিটালাইজ হয়ে যান, তখন আমাদের ফ্যামিলির কিছু ক্রাইসিস তৈরি হয়। তখন আমি চট্টগ্রাম, ইমিডিয়েটলি আমার আসলে চট্টগ্রাম যেতে হয়েছিল, এবং মৈত্রী যাত্রা যারা আয়োজন করেছিল তাদের সাথে আমার কথা হয়। তখন আমি বলেছিলাম যে আমার আসলে আব্বা খুবই অসুস্থ, আমার মানে চট্টগ্রামে যেতে হবে। সো আমি এখানে কোনো ম্যাটার অফ কনফ্লিক্ট নেই, যেহেতু বিগত 10-11 মাস ধরেই আসলে আমরা মাঠে আছি। আমাদের যে একটা ব্যক্তি বা আমাদের যে একটা পরিবার আছে, এটা আমাদেরও মাঝে মাঝে মনে হয় না, বাট এটা হয় যে আমাদের আসলে আমাদেরও ফ্যামিলির বিভিন্ন সিচুয়েশন থাকে যেগুলো আমাদেরকে আসলে ডিল করে যেতে হয়। তো আমার আব্বার কারণে আমি আসলে ওই সময় পারিনি, এটা আমি ওনাদের সাথে আমার কথা হয়েছিল, খুবই ক্লিয়ারলি কথা হয়েছিল। ধন্যবাদ আপনাকে উমামা ফাতেমা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আপনার যে মতামত, আপনার অভিজ্ঞতা, আপনার পর্যবেক্ষণগুলো আমাদের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আবারও পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। নেত্র নিউজকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু আমরা মেইনস্ট্রিম মিডিয়াতে সাধারণত যেটা দেখি, কোনো ইনডেপথ কথা আসলে তারা শুনতে চায় না, খুবই সারফেস লেভেলের আলাপগুলো এবং চটুল আলাপেই তারা ইন্টারেস্টেড থাকে। নেত্র নিউজের এই আলোচনা অ্যাকচুয়ালি আমি মনে করি যে অনেকগুলো ছোট ছোট সমস্যা আমি এখানে মানে দেখাতে পেরেছি, বা রাষ্ট্র কেন আসলে সরকারের বিষয়ে অনেকগুলো ইনডেপথ আলাপ করতে পেরেছি। সো আপনারা যে এই ধারার আসলে সাংবাদিকতাটা চর্চা করছে, সেটার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আশা করি যে ভবিষ্যতেও এই ধারাটা আমরা দেখতে পারবো। ধন্যবাদ।